আসসালামু আলাইকুম। আজ 31শে জুলাই 2021। মোহাম্মদ সাদিক হোসেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আফগানিস্তানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন পুলিৎজার জয়ী ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকী। মৃত্যু কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও তাকে নিয়ে তোলপাড় চলছে গোটা বিশ্বে। বিশেষ করে আফগানিস্তান ও ভারতে এ বিষয়ে চলছে নানা আলোচনা। সম্প্রতি আমেরিকার গণমাধ্যম দাবি করেছে পুলিৎজার জয়ী সাংবাদিক দানিশ সিদ্দিকীর ক্রসফায়ারে মৃত্যু হয়নি, তালেবান তাকে আটক করে পিটিয়ে মেরেছে। ওই পত্রিকার সাংবাদিকদের দাবি, ভারত সরকারের সূত্রের কাছে দানিশের মৃতদেহের একাধিক ছবি পেয়েছেন তিনি, যেখানে দেখা যাচ্ছে দানিশের মাথায় অসংখ্য আঘাতের চিহ্ন আছে। তার গোটা শরীর বুলেট দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। দানিশ সিদ্দিকী আফগানিস্তান গিয়েছিলেন আফগান সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের লড়াইয়ের ছবি তুলতে। রয়টার্সের প্রধান ফটোগ্রাফার দানিশ এর আগেও একাধিকবার আফগানিস্তানে গিয়েছেন। খবরে বলা হয়েছে, আফগান সেনাবাহিনী যখন খবর পায় তালেবান কান্দাহারে পাকিস্তান সীমানা দখল করে নিয়েছে, তখন আফগান ফৌজের কনভয়ে দানিশ উঠে পড়েন। তাদের সঙ্গেই সীমান্তের কাছে পৌঁছে যান তিনি। মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছে, সীমান্ত থেকে কয়েকশো মিটার দূরে আফগান বাহিনীর ওপর প্রথম আক্রমণ চালায় তালেবান। আফগান বাহিনীর কনভয় দুই ভাগে ভাগ হয়ে যায়। আফগান কমান্ডার থেকে বিচ্ছিন্ন হয়ে যান দানিশ। তিনজন আফগান সেনার সঙ্গে তিনি অন্যদিকে ছিটকে যান। সেনা জওয়ানরা তাকে স্থানীয় একটি মসজিদে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দানিশ এবং আফগান ফৌজের তিন সেনা যে মসজিদে আশ্রয় নিয়েছেন, সে খবর পৌঁছে যায় তালেবানের কাছে। তালেবানের একটি দল মসজিদ আক্রমণ করে। ভেতরে ঢুকে তারা দানিশকে আটক করে, তার পরিচয় জানতে পারে। এরপর তাকে নিয়ে চলে যাওয়া হয়। রিপোর্টের দাবি, দানিশের মৃত্যুর পর যে ছবি পাওয়া গেছে তাতে স্পষ্ট হত্যা করার আগে তার মাথার কাছে একাধিক আঘাত করা হয়েছে। তারপর বুলেট দিয়ে তাকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে মৃত্যু হলে এ ধরনের আঘাত থাকতে পারে না। দানিশের মৃত্যু নিয়ে অবশ্য ভারত এখনও সরকারিভাবে কোনো তথ্য দেয়নি। অনেকে বলছেন, মুসলিম সাংবাদিক বলেই এই বিষয়ে নিশ্চুপ রয়েছে বিজেপি। তবে ভারতীয় মিডিয়াও গত সপ্তাহে দানিশের মৃত্যু নিয়ে একই দাবি করেছিল। মৃত্যুর পরে আফগান সরকারের সহায়তায় দানিশের মৃতদেহ দিল্লিতে আনা হয়। রাজধানীর জামিয়া মিলিয়া ইসলামিয়া ক্যাম্পাস চত্বরে তাকে কবর দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলি দাবি তুলেছে, দানিশের মৃত্যুর তদন্ত হওয়া প্রয়োজন। যেভাবে তাকে মারা হয়েছে তা আন্তর্জাতিক যুদ্ধ আইনের বিরোধী। কোনো সাংবাদিককে এভাবে যুদ্ধক্ষেত্রে হত্যা করা যায় না। এদিকে তালেবান বলছে তারা দানিশকে হত্যা করেনি, তবে তারা এটিও দাবি করেছে যে যুদ্ধক্ষেত্রে সংবাদ সংগ্রহের আগে দানিশ আমাদেরকে অবহিত করলে এ ধরনের ঘটনা নাও ঘটতে পারত। বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশিরা সাফল্য অর্জন করেই চলেছেন। এবার যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্যাট পরীক্ষায় বিরল সাফল্য অর্জন করেছেন এক বাংলাদেশি। কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের জন্য কতটুকু প্রস্তুত, এ পরীক্ষার মাধ্যমে সেটি যাচাই করা হয়। আর এই পরীক্ষায় 800-তে 800 নম্বর পেয়ে তাক লাগিয়ে দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত রিফাত আলবার্ট বারী অপূর্ব। অপূর্ব প্রথমবারের চেষ্টায় এই সফলতা না পেলেও অষ্টমবারের চেষ্টায় সফল হন তিনি। স্যাট পরীক্ষার গণিত অংশে 800-তে 800 পেয়ে বিরল কৃতিত্ব অর্জন করেছেন তিনি। অপূর্বর বাবা রশিদুল বারী বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও বেশ পরিচিত। তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক কলেজের গণিতের প্রভাষক। বাবার কাছে অপূর্বর হাতে খড়ি। তাঁর অনুপ্রেরণায় এই সফলতা পেয়েছেন অপূর্ব। তাদের আছে বারী সায়েন্স ল্যাব নামে অনলাইন প্ল্যাটফর্ম। রাশিদুল বারী এটি পরিচালনা করেন দুই ছেলে রিফাত আলবার্ট বারী অপূর্ব এবং সুবর্ণ আইজ্যাক বারীকে দিয়ে। ছোটবেলা থেকেই বাবা নিজের স্বপ্নের বীজ বুনে দিয়েছেন সন্তানদের মাঝে। সেই স্বপ্নের ডানায় চড়ে এগিয়ে যাচ্ছেন তাদের দুই সন্তান। অপূর্বর এ ফল অনেকটা চাপা পড়ে যায় তার ছোট ভাইয়ের মেধার কাছে। ছোট ভাই সুবর্ণ আইজ্যাক বারী বিশ্বজুড়ে খুদে আইনস্টাইন নামে ঝড় তুলেছেন। অপূর্ব গণমাধ্যমকে জানান, আমি নিয়মিত গণিত চর্চা করি, যে কোনো সমস্যায় বাবার সহযোগিতা নিই। এই সাফল্যের পেছনে পরিবারের সহযোগিতা এবং আমার নিরলস পরিশ্রম কাজ করেছে। আসলে যে কোনো কাজে একেবারেই সফলতা আসবে তেমনটা ঠিক নয়। বারবার চেষ্টার পর যে সফলতা আসে তার আনন্দটাই অন্যরকম। অপূর্ব তিনি গণিত নিয়েই পড়তে চান এমন মেধাবী পরিবারের সন্তান। অপূর্ব 800 পাওয়ার অধিকার যেন জন্মগতভাবেই রাখেন। দেশ নিয়েও অপূর্বর ভাবনার শেষ নেই। বাবার মতো তিনিও স্বপ্ন দেখেন দেশের জন্য কিছু করার। বাংলাদেশের শিক্ষার্থীদের গণিত ভীতি কাটাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে বারী সায়েন্স ল্যাব। দর্শক, নিচ্ছি বিরতি, সাথেই থাকুন।
টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই-কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশ সেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশ সেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ: ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকি। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2টি শোরুম ও বন্দরনগরী চট্টগ্রামে 1টি শোরুম। প্রয়োজনে সরাসরি এসে যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। গ্রাহক সেবার কথা চিন্তা করে খুব শীঘ্রই দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে শোরুম দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইওর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। আপনাদের আস্থা ও ভালোবাসায় আমাদের দীর্ঘ পথ চলার পথেও আবাবিল পণ্য সকলের জন্য। স্বাগত আবারও প্রত্যেককে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। লিবিয়ায় গাদ্দাফি শাসনের অবসান হয়েছে অনেক আগেই, তবে সর্বশেষ খবর হলো দেশটির সাবেক প্রধানমন্ত্রী মুয়াম্মার আল গাদ্দাফির সন্তান সাইফ আল ইসলাম জীবিত আছেন। সম্প্রতি তিনি মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে লিবিয়া এবং নিজের নানা বিষয়ে কথা বলেন। আগামীতে লিবিয়ার নেতৃত্ব দিতে চান বলেও নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন সাইফ। দীর্ঘদিন পর আলোচনায় লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী গাদ্দাফির সন্তান সাইফকে নিয়ে অনেকেই ভেবেছিলেন তিনি আর বেঁচে নেই, কিন্তু সব শঙ্কা উড়িয়ে সম্প্রতি রাজধানী ত্রিপোলির দক্ষিণ পশ্চিমে নাফুস পার্বত্যাঞ্চলের জিনতান মালভূমি এলাকায় প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের কাছে নিজের পরিকল্পনার কথা জানান। গাদ্দাফির ছেলে বেঁচে থাকা এবং তার রাজনীতিতে ফেরার ইচ্ছে নিয়ে শুক্রবারের প্রতিবেদনের পর তোলপাড় শুরু হয়েছে। সাংবাদিক সাইফকে জিজ্ঞেস করেন তিনি বন্দী কিনা। জবাবে সাইফ বলেন তিনি এখন মুক্ত এবং রাজনৈতিক ক্ষমতা ফিরে পেতে কাজ করছেন। 1 দশক আগে যারা তাঁকে গ্রেফতার করেছিল, পরে তারা হতাশ হয়ে পড়ে। একসময় সেই বিপ্লবীরা উপলব্ধি করে সাইফ তাদের শক্তিশালী মিত্র হতে পারে। সাইফ বলেন, আপনি কল্পনা করতে পারেন যারা আমাকে বন্দী হিসেবে পাহারা দিয়ে রাখার কথা ছিল তারা এখন আমার ভালো বন্ধু। বাবা গাদ্দাফি হত্যার পর তাকেই লিবিয়ার পরবর্তী উত্তরসূরি ভেবেছিলেন অনেকে, কিন্তু তা হয়ে ওঠেনি। গাদ্দাফির 7 সন্তানের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হন 3 জন। 2011 সালে বিদ্রোহীদের হাতে প্রধানমন্ত্রী গাদ্দাফি খুন হওয়ার একদিন পর সাইফও ধরা পড়েন। সংবাদ মাধ্যমটিকে সাইফ জানিয়েছেন লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান। বলেন, আমি 10 বছর ধরে লিবিয়ার জনগণ থেকে দূরে রয়েছে। ধীরে ধীরে ফিরে আসতে হবে, জনগণের মন জয় করতে হবে। এবার ইসরায়েলি জাহাজে হামলা হয়েছে, তবে কে বা কারা হামলা করেছে তার খোঁজ মেলেনি। কোনো গোষ্ঠীও এর দায় স্বীকার করেননি। আরব সাগরের ওমান উপকূলে এক ইসরায়েলি ধনকুবেরের একটি তেলের ট্যাঙ্কারের হামলায় 2 নাবিকের মৃত্যু হয়েছে। নিহত নাবিকদের মধ্যে একজন যুক্তরাজ্যের ও অপরজন রোমানিয়ার নাগরিক। বৃহস্পতিবার রাতে ট্যাঙ্কারটিতে হামলার ঘটনা ঘটে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ওমানের রাজধানী মাস্কট থেকে 185 মাইল উত্তর পূর্ব উপকূলের মাসিরাহ দ্বীপে লাইবেরিয়ার পতাকাবাহী মার্সার স্ট্রিট নামের তেলের ট্যাঙ্কারে এ হামলা হয়। তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্মকর্তারা হামলার বিষয়ে কিছু বলেননি। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও ইরানের মধ্যে দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। এর মধ্যে ইসরায়েলের মালিকানাধীন জাহাজে হামলার ঘটনা ঘটল। এর আগের কয়েকটি হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে ইসরায়েল। অপরদিকে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে ইসরায়েল বেশ কয়েকটি হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ইসরায়েলি ধনকুবেরের প্রতিষ্ঠান জোডিয়াক মেরিটাইম এই ঘটনাকে জলদস্যুতা বললেও বিস্তারিত ব্যাখ্যা দেয়নি তারা। এর কিছুক্ষণ পরেই তারা হামলায় 2 নাবিকের মৃত্যুর খবর জানায়। তবে এই ঘটনায় আর কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি। এক সংক্ষিপ্ত বিবৃতিতে ব্রিটিশ সামরিক বাহিনীর মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে এ বিষয়ে তদন্ত চলছে।
বিবৃতিতে বিস্তারিত কিছু না বললেও এই ঘটনায় জলদস্যুতার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে তারা। ওমানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি। মধ্যপ্রাচ্যে টহলরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। প্রিয় দর্শক, changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে আন্তহীন শুভেচ্ছা।